আরে নূর, জানি না সকাল সকাল ওরা দুজনে কোথায় চলে গেল। আজকে ওরা বাড়ি ফিরবে নাকি অন্য কোথাও যাবে সে তো উপরওয়ালাই জানে। এখন অবধি তো আসেনি। দাদু দিদাও খুব চিন্তা করছে। ওরা কিছুই জানে না, শুধু নম্রতাই জানে যে ও অদিতের সাথে কি করছে। আরে কালকের ওই ছবিগুলো মিস মল্লিকাকে দেখাবে না? ওরও তো জানা উচিত তাই না, যে কোন ছেলের পিছনে ও সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছে। সে তো এখনো অন্য জায়গায় ঘুরছে। আরে এসব কি বলছো তুমি মামি? এখন অবধি প্রুভ হয়েছে নাকি যে ওরা দুজন একসাথে ওখানে কি করছে? হ্যাঁ, কিন্তু এটা তো প্রুভ হয়ে গেছে যে একই হোটেলের একটা ঘরে ওরা সারা রাত ছিল। বলো। ঠিক আছে, ঠিক সময় দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে মিস মল্লিকা তাহলে ওর বিয়ের প্রস্তুতি নিক। খুব মজা হবে সত্যি। ঠিক আছে। অফকোর্স, কেন করব না? তোরা সবাই ইনভাইটেড এবং সবাইকে আসতে হবে। শিওর। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, ওকে, বাই। এই মল্লিকা, তোকে পার্লার থেকে সাজাতে কখন আসবে রে? আরে ওদের তো এখনই আসার কথা ছিল। কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছেই না। আচ্ছা এসব ছাড়ো, তুমি আমাকে বলো কোরিওগ্রাফারের আসার কথা ছিল, কখন আসছে? 12টার মধ্যে চলে আসবে ওখানে। তবে তোরা প্লিজ সময় মতো ওখানে চলে যাস। কোথায়? আরে অদিতের বাড়িতে। কোথায় আবার? ঈশানের মা। আচ্ছা, তুমি অদিতের মায়ের সঙ্গে বসে মেনুটা ফাইনাল করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছিলাম। তাহলে আমি ক্যাটারারকে পেমেন্টটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি করে দাও। আরে মম, সব ফাংশন তো অদিতের ওখানে হচ্ছে, তাহলে ক্যাটারিং আমরা কেন করব? আরে মা, আমাদেরও তো ইচ্ছা বলে কিছু আছে। ওকে, হোয়াটএভার। কিন্তু যেটাই করো মানে ওদের টেস্ট অনুযায়ী করো। হ্যাঁ, মানে ওদের স্ট্যান্ডার্ডটা একটু আলাদা না? ও আচ্ছা আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ডও কিছু কম নাকি? ঠিক আছে, আর তুই বেশি কথা বলছিস না। হ্যাঁ, হবু মিসেস অদিত। তুই তো ছেড়েই দে, তুই তো একটা হাবিলদার। এএসপি ঈশান। কোন এসপি নাইট ডিউটি করে শুনি? তোর বোনের বিয়ার তুই, এন্ড জাস্ট লুক এট ইউ। দেখে তো মনে হচ্ছে জু থেকে একটা বাদর ছাড়া পেয়েছে। হ্যাঁ, সে তো লাগবেই, আমার বোনটাই তো বাদর। এই বাদর নই আমি। তুই একটা বাদরই। আরে ঈশান, এবার তো ছুটি নে, তোর বোনের বিয়ে আর তোর কাছে সময়ই নেই। ছুটি নিয়ে নিয়েছি, সরকারি ডিউটি শেষ, এবার বোনের বিয়ের ডিউটি। আমার তো ইচ্ছাই নেই তোর বিয়েতে কাজ করার, তুই তো এখন থেকেই ওই বাড়ি। এই মারবো কিন্তু। আচ্ছা, তোকে এমন মারবো না। আরে আরে, আজ এরকম করিস না। তোরা দুজন সবসময় এরকম খুশিই থাকিস। তুমিও এরকম আনন্দে থেকো, খুব ভালো লাগে। তোরা সুখে থাকলে আমিও খুশি। আরে শুনছো? হ্যাঁ বলো। চলো, কিছু কাজ আছে। চলো। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি না কাল থেকে কতবার নম্রতাকে ফোন করলাম, ওর ফোনটা সুইচ অফ বলছে। কোথায় ও? কথা হয়েছে তোর? আসবে তো প্র্যাকটিসে? অফকোর্স আসবে, কেন আসবে না? তুই টেনশন করিস না, আমি দেখছি। ঠিক আছে, আমি ততক্ষণ এই মেকআপের লোকগুলো না। এখনো ফোন সুইচ অফ। আই হোপ তুই চলে এসছিস। এখানে মল্লিকা অপেক্ষা করছে, আর আমিও। তাড়াতাড়ি ফিরে আয় বোকামে। দাদু দিদাকে তো বলে দিলাম যে অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু ঈশানকে কি বলবো? আমরা নিজেদের ইচ্ছেতে এখানে আসিনি, আমরা বাধ্য হয়ে এসেছি, আর এটা তুমিও জানো। দেখো, কেউ যাতে আমাদের চিনতে না পারে সেই নিয়ে চিন্তা আমার বেশি। তারপর অদিতের কথাও সত্যি ঠিক, আমি ঈশানকে কিচ্ছু বলতে পারবো না। তুই একা আছিস না কেউ আছে তোর সাথে? এক কলিগ আছে আমার সাথে। হ্যালো নম্রতা, কোথায় তুই? আমি কখন থেকে তোর অপেক্ষা করছি, তুই জানিস? তোকে খুঁজতে খুঁজতে আমি সিমলা পর্যন্ত গেছিলাম। তুই ঠিক আছিস তো? ঈশান, আই এম সরি, আই এম সো সরি। জানিস, আমি তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, কিন্তু আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল, আর ওখানে কোথাও চার্জার পাইনি। ল্যান্ডস্লাইড
আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু সরি দিয়ে কাজ চলবে না। এত বড় ভুল করেছিস একটা, আর সরি বলছিস? তুই জানিস আমি কতটা চিন্তায় ছিলাম? এর জন্য তোকে শাস্তি পেতে হবে, আর আমি দেব শাস্তিটা। এসপি, এই ভুলের এমন শাস্তি দেব তোকে জীবনেও ভুলতে পারবি না। এরকম কেন বলছিস তুই? আমি কি এইসব জেনে বুঝে করেছি? না 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 না, সেসব কিছু আমি জানি না জেনে শুনে করেছিস কিনা, কিন্তু ভুল তো তুই করেছিস। ভুল নয়, অপরাধ। আমাদের 5th অ্যানিভার্সারিতে তুই আমার সাথে ছিলি না। আমি কতক্ষণ ওয়েট করলাম জানিস? তুই কত মিস করছিলাম তোকে। এবার এই অপরাধের শাস্তি এটাই যে তুই আমাকে 5টা কিস করবি, ব্যাক টু ব্যাক। কিন্তু ঈশান, আমি কিছু শুনবো না, ঠিক আছে? আজকে মল্লিকা শ্বশুর বাড়িতে দেখা হচ্ছে ডান্স রিহার্সালে। এবার তুই দেখে নে তুই কিভাবে ম্যানেজ করবি সবার সামনে। ঈশান, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, আসছি। শোন, মা ডাকছে, আমি আসছি। ঈশান আমার কথা শোন। কি শুনবো আবার? এই মা ডাকছে, যাই, বাই, লাভ ইউ। আমায় ক্ষমা করে দাও মাম্মা বাবা, আমি আবার ঈশানকে সত্যিটা বলতে পারলাম না। আমরা সবসময় ভাবি থাকবো তোর সাথে, সব সময় তোমার স্ট্রেংথ আর পাওয়ার হয়ে। মাম্মা বাবা, তোমরা দুজন তো ওপরওয়ালার কাছে আছো না? তাহলে ওনাকে বলো না যে কারোর ওপর যেন কোনো রকম কোনো সমস্যা না আসে, প্লিজ, আমার জন্যে। এমনিও তো এখন ঈশানের ওপর আর ওর বাবার ওপর থেকে সমস্যা কেটে গেছে, কিন্তু এখন মল্লিকা আর নূরেরও তো বিয়ে, তাই না? প্লিজ সঙ্গে থেকো, যেন কোনো রকম সমস্যা না হয়, বিয়েটা খুব ভালোভাবে হয়। তোমরা থাকবে তো সঙ্গে? এই নাও, নূর যে জিনিসটা চাইবে ওকে সেটাই কিনে দেবে। ওর যেন কখনো না মনে হয় ওর ক্ষেত্রে কোনো কিছু কম হয়েছে। আর হ্যাঁ শোনো, নম্রতার জন্য তুমি ভালো কিছু কিনো। আরে ও তো নিজে থেকে কখনো কিছু চাইবে না। তুমি চিন্তা করো না, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, তুমি বলার আগেই আমি 2 মেয়ের জন্য 2টো সেট বানিয়েছি। দেখো কেমন দারুণ হয়েছে। গায়ে হলুদের সময় পড়তে পারবে, তাই না? আমরা ওদের দুজনকে না কখনো ওদের বাবা মায়ের অভাব কোনোদিন বুঝতে দেব না। ব্যাস, দুজনেই এবার সংসারী হয়ে যাক। আমি বুঝবো যে আমার জীবনের লক্ষ্য সম্পূর্ণ হলো। তুমি চিন্তা করছো কেন গো? দেখো, সবকিছু ভালো হবে। না সত্যি, আমাকে সবসময় যেন একটাই ভয় তাড়া করে বেড়ায়, যে কোন দিন না আবার উপরওয়ালা আমার অপরাধের শাস্তি দেন। তুমি কি বলছো গো? আমি আজ পর্যন্ত কাউকে কথা বলতে পারিনি, কিন্তু আমি জানি যে যদি আমি চাইতাম তাহলে জ্যাসমিন এখানে থাকতো। আমি যদি এখান থেকে ওকে চলে যেতে বাধ্য না করতাম তো হয়তো ও আজ নিজের মেয়ের পাশে থাকতে পারত। আর আমি শুধু তনু, বীর আর নম্রতার ভালো চাইতাম, কিন্তু আমি কি করে জানবো যে এসবের মাঝে নূরের ক্ষতি হয়ে যাবে? প্লিজ, সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার আজ থেকে একটাই মেয়ে, তনু। আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে এখানে তুই থাকবি না। তোমার মেয়ে সর্বশান্ত হয়ে তোমার কাছে এসেছিল বাবা, তোমার কাছে সাহায্যের ভিক্ষে চাইতে।
কিন্তু তুমি কি করেছিলে? তুমি তো বাবা হওয়ার বদলে বিচারক হয়ে উঠলে আর সাহায্যের বদলে আমাকে সিদ্ধান্ত শুনিয়ে দিলে যে যাতে আমি সারা জীবনের মতো ওই গ্রাম ছেড়ে চলে যাই। আর আজ তোমার এই জেদের জন্যই আমার নিজের মেয়ে নূর আমার কাছে নেই। উপরওয়ালা জানেন সে সময় তুমি যা করেছো ওদের সবার ভালোর জন্য করেছো। কিন্তু সত্যি নূরের কি বা ভালো হলো? ও তো আমাদেরই বংশের। নিজের মা বেঁচে থাকতে ওকে মাতৃহীন হয়ে জীবনটা কাটাতে হলো। আর আজ ওর জীবনের এত বড় একটা দিনে ও মাকে পেল না। নিজের মায়ের কাঁধে মাথা রেখে না কেঁদে আমাদের নূর এই বাড়ি থেকে বিদায় নেবে। এই লেহেঙ্গাটা তুই পরলে খুব মানাতো নূর। আমার খুব ইচ্ছে ছিল রে নূর, খুব আশা করেছিলাম রে যে আমি তোকে নিজের হাতে তোর বিয়ের পোশাক পরিয়ে দেব, তোকে সাজিয়ে দেব। কিন্তু বাবা, শুধু তোমার জন্য সব শেষ হয়ে গেল। তুমি তোমার মনে এত কষ্ট রেখো না গো। আর তুমি কি বাচ্চা দুটোকে ছেড়ে দিয়েছো? তুমি ওদের মানুষ করতে কোনো ত্রুটি রাখোনি। ওদের বাবা মার অভাব কখনো বুঝতে দাওনি তুমি। তুমি বিরাট বড় ভুল করে ফেলেছো বাবা। তুমি আমাকে পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য করেছিলে। সময় মতো একটা ঠিকানা তো পেয়ে গেছিলাম আমি, কিন্তু তুমি আমাকে আমার মেয়ের থেকে সারা জীবনের মতো দূরে সরিয়ে দিলে। আজ আমার কাছে সব আছে, অর্থ, ক্ষমতা, বড় বাড়ি, সম্মান, কিন্তু আমার মনে শুধুমাত্র যন্ত্রণা আছে। বাবা, তুমি সবার কথা ভাবলে, তনু, বীর, নম্রতা, কিন্তু তুমি নূরের কথা একবারও ভাবলে না। যদি তুমি ভাবতে তাহলে আজ আমি ওর সঙ্গে থাকতাম। আর নম্রতা, যে আমাদের বংশের কেউ নয়, যার বাবা একজন ক্রিমিনাল, ওই মেয়েটার জন্য তুমি নিজের নাতনিকে নিজের থেকে আর আমার মেয়েকে আমার থেকে দূরে করে দিলে বাবা। আর তোমার এই কর্মের জন্যই তনুর প্রতি ঘৃণা আমার সব সীমা ছাড়িয়ে গেল। আর ঠিক সেই কারণেই আজ নম্রতাও তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। তনু আর বীর তো চলে গেল, কিন্তু আমি ততদিন শান্ত হয়ে বসবো না যতদিন না আমার মেয়ে সবার ওপর রাজত্ব করছে। যা আমার সাথে হয়েছে সেটা আমি নূরের সাথে কোনো দিনও হতে দেব না। আর যেটা তনু আমার সাথে করেছে সেটা আমি নম্রতাকে নূরের সাথে করতে কিছুতেই দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। নম্রতা আর ওই অসভ্য মেয়ে মল্লিকা, ওদের দুজনের ভাগ্যের চাবি এখন নূরের হাতে আছে। এখন নূর দরজাটা খুলবে নাকি চাবিটা জলে ফেলে দেবে, সেটা নূরের ডিসিশন। গ্রাম থেকে বেরিয়ে আসাটাও আমার ইচ্ছে ছিল, আর ওখানে ফিরে যাওয়াটাও এবার আমারই ইচ্ছে। ওয়াও, এটাই পরবো আমি বিয়েতে, কারণ এটা পরলে জ্যাসমিনকে লাগবে বোম। আরে নূর, চলে আয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে। দিদা বলছিল রমান্টি নাকি গাড়ি পাঠাচ্ছেন আশীর্বাদের প্র্যাকটিসের জন্য। তুই আশীর্বাদের কথা বলছিস, কিন্তু তোর মুখে কোনো হাসি দেখতে পাচ্ছি না আমি। বল, কি হয়েছে? আমার বোঝতার বোন, এরম কোনো ব্যাপার নয়। কিছু তো হয়েছেই, বল না কি হয়েছে। ওই স্টোরি, ওই আর্টিকেল রিলেটেড কিছু, যার জন্য তুই সিমলা গেছিলি? কিছু হয়েছে নাকি ওখানে? হ্যাঁ রে, বস এমন একটা রিপোর্ট তৈরি করতে বলেছেন যে যাতে কারোর লাইফ শেষ হয়ে যেতে পারে, সেটাই পোস্টপোন করতে সিমলা গিয়েছিলাম। থ্যাঙ্কফুলি এখন সব ঠিক আছে, আর টেনশন করার কিছু নেই। আর তোর ওই বন্ধুটা যার হেল্প নিবি বলছিলি, তার হেল্প নিয়েছিলি তুই? অফকোর্স, ওই তো হেল্প করছিল আমাকে। তুই আমাকে নিয়ে টেনশন করা বন্ধ কর আর নিজের স্পেশাল দিনটা এনজয় কর। আর 4টে দিন বাকি তোর বিয়েতে।
আমি তোর আর মল্লিকার বিয়েতে আর আশীর্বাদে সব কিছুতে এনজয় করার জন্য খুব এক্সাইটেড। নূর, আমি তোর জন্য খুব খুশি রে। আমার জন্য তোর কোনো খুশি সত্যি হতে পারে না। আর আমি ঠিক করেছি যে আমি তোকে নিজের হাতে সাজাবো, পৃথিবীর সব থেকে সুন্দরী বউ বানাবো। আচ্ছা চল, আমি চেঞ্জ করে আসছি, আর তোর জন্য জামা কাপড় বের করে রেখেছি, দেখে নিস। তুই খুব আনন্দে আছিস নম্রতা, কিন্তু তোর আনন্দ পূরণ হবে কি আদৌ? কারণ আমার বিয়ে তো গ্যারান্টিড, কিন্তু মল্লিকার বিয়ে উপরওয়ালাই জানেন। কে জানে হবে নাকি হবে না। এমন কি হলো যে ওকে অদিতের হেল্প নিতে হলো? দেখি তো একবার। রণধীর আঙ্কেল আর ঈশান অ্যারেস্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট, মার্ডার, পলিটিশিয়ান। এবার আপনার স্ট্রেস নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। ওই আর্টিকেল কোনোদিনও ছাপবে না, না ও আমার কাছে আর না ড্যাড বা আপনার কাছে পৌঁছতে পারবে। গুড, ভেরি গুড। একটা সিনেমার কথা মনে পড়ে গেল আমার, বাবা চোর আর ছেলে ডাকাত। যাই হোক, গুড জব, আই রিয়েলি লাইক ইট। আচ্ছা প্লিজ আপনি ড্যাডকে এই নিয়ে কিছুই বলবেন না। হ্যাঁ একদম, এমনিতেও ওর দ্বারা কিছু হবে বলে মনে হয় না। দেখুন এমনটা কিছুই নয়, কিন্তু ড্যাড একটু খুব তাড়াতাড়ি প্যানিক হয়ে যায়। প্লিজ আন্টি। আন্টি? বিহেভ yourself, okay? Just call me Jess. ইয়া জেস। Much better. আমি নিজেই নিয়ে টেনশনে ছিলাম, তবে নম্রতা আমাদের বিশ্বাস করাতে কাজ হয়েছে। ও খুব বিশ্বাস করে আমাকে। গুড, বাঁচিয়ে রাখো এই বিশ্বাসটা, ওর জন্যও ভালো হবে আর আমাদের জন্য। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। খাও এবার বিয়ের লাড্ডু। আই থিংক আরো কটা দিন দেরিতে খেলে লাইফটা একটু এনজয় করতে পারতে, কিন্তু এখন তো যাই হোক। নিখিল খুশি তো? আমি শুধু এইটুকু চাই যাতে ওদের দুজনের বিয়েটা সুন্দরভাবে হয়। ইয়া। ম্যাম, জুস। ও এসে গেছে বুঝি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আজ বেবির জন্য ভিগান পাস্তা বানিয়ে দাও। তুই জানিস নূর, তোর একটা বোনও আছে, আর আর আমি তোদের জীবনের সব ইচ্ছে পূরণ করব। আমি থাকতে তোদের দুজনের জীবনে কখনো কোনো প্রবলেম আসতে পারে না। আমি না পৃথিবীর সমস্ত সুখ এনে তোদের দুজনের পায়ে বিছিয়ে দেব, যেগুলো কেউ কখনো কাটতে পারবে না। এই স্টোরিটা তো ঈশান আর রণধীর আঙ্কেলকে নিয়ে, সেই জন্যই নম্রতা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য অদিতের হেল্প নিতেও পিছু পায়নি। কিন্তু এমন কি হলো যে অদিত আর নম্রতাকে একই রুমে থাকতে হলো?
আর সবাই কি মিথ্যে বলছে কেন? মনে হয় কিছু একটা গোলমাল পাকাচ্ছে ও। আমি তো ফুলঝুরি দেখে খুশি হচ্ছিলাম, কিন্তু এখানে তো বোমা আছে। শুধু এই বোমার গায়ে দেশলাই কাঠিটা ছোঁয়ানোর অপেক্ষা। তারপর নম্রতা আর মল্লিকার আনন্দ স্টার্ট 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আপনি আমার কত বড় প্রবলেম সলভ করেছেন। তো তোমার এখন কোনো টেনশন নেই তো? আই হোপ ইউ ফাইন নাও। ইয়া, তাহলে আপনি মল্লিকাকে বলবেন তো আপনি কোথায় ছিলেন কালকে? নট এট অল। অ্যান্ড আমি তোমার কাছেও এটাই আশা করবো যে তুমি ঈশানকে কিছু বলবে না। আর এমনিতেও এখন তো সব ঠিকই আছে। সো তুমি এখানে এখন ওয়েডিংটা এনজয় করো তোমার বেস্ট সিস্টারের। ইয়া। এটা কি কোনো কোইন্সিডেন্স যে তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সে একই দিনে বাইরে কোথাও চলে গেল?